বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। প্রথমেই শিরোনাম। শুক্রবার পটুয়াখালী যাচ্ছেন জামায়াত আমির। শরীরে এক বিন্দু রক্ত থাকতে আপনাদের কোনো ক্ষতি হতে দেব না, ফখরুল। বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান। চোরদের মুখে হাত ঢুকিয়ে পেট থেকে সব টাকা বের করে আনা হবে, জামায়াত আমির। শুক্রবার পটুয়াখালী যাচ্ছেন জামায়াত আমির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী ২ বাউফল আসনের নির্বাচনী জনসভায় অংশ নিতে আগামীকাল শুক্রবার বাউফলে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে বাউফল পাবলিক মাঠ পরিদর্শন শেষে বিষয়টি নিশ্চিত করেন পটুয়াখালী ২ আসনে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ। ডাক্তার শফিকুর রহমানের আগমনকে কেন্দ্র করে বাউফল পাবলিক মাঠ জুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। ইতোমধ্যে মঞ্চ নির্মাণের কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে এবং পুরো মাঠ সাজানোর কাজ এগিয়ে চলছে। নির্বাচনী এই জনসভায় তার সঙ্গে উপস্থিত থাকবেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ বলেন, আগামীকাল এই মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে। নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষ জামায়াত আমিরকে এক নজর দেখতে জনসভায় উপস্থিত হবেন বলে আমরা আশা করছি। তিনি আরও বলেন, জনসভার সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে আইন শৃঙ্খলা বাহিনী ও দলের নেতাকর্মীরা সম্মিলিতভাবে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। আজ রাতের মধ্যেই মঞ্চ নির্মাণ সহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন হবে। পাশাপাশি আগত জনসাধারণের জন্য মঞ্চের সামনের অংশে বসার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। শরীরে এক বিন্দু রক্ত থাকতে আপনাদের কোনো ক্ষতি হতে দেব না, মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের স্বাধীনতা রক্ষা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং সুশাসন প্রতিষ্ঠা করা হবে। জামায়াতে ইসলামীর হাতে দেশ কখনো নিরাপদ নয়, কারণ তারা ৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা করেছিল। বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ফাড়াবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঠাকুরগাঁওকে সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করে মির্জা ফখরুল বলেন, আমরা অতীতে যেভাবে হিন্দু মুসলিম ভেদাভেদ ভুলে একসঙ্গে বড় হয়েছি, ভবিষ্যতেও সেভাবেই থাকতে চাই। ঠাকুরগাঁওয়ের উন্নয়নে আমি আপনাদের সবার সহযোগিতা চাই। সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করে তিনি বলেন, আমাদের শরীরে এক বিন্দুর রক্ত থাকতে আপনাদের কোনো ক্ষতি হতে দেব না। আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন। ঠাকুরগাঁওয়ের আর্থসামাজিক উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনার কথা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচিত হলে ঠাকুরগাঁওয়ে কৃষিভিত্তিক শিল্প স্থাপন, আইটি ট্রেনিং সেন্টার এবং মেয়েদের জন্য নার্সিং ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে। এছাড়া দক্ষ শ্রমিক তৈরি করে সরকারি ব্যবস্থাপনায় বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। বন্ধ থাকা ঠাকুরগাঁও বিমানবন্দর চালু, পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ স্থাপনেরও প্রতিশ্রুতি দেন তিনি। বিগত নির্বাচনের স্মৃতিচারণ করে ফখরুল বলেন, ২০১৮ সালের আগের রাতেই ভোট হয়ে গিয়েছিল, তাই আমরা কাজ করতে পারিনি। কিন্তু এবার একটি সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা জনগণের সেবা করতে চাই। দলের চেয়ারম্যান তারেক রহমানের বার্তার কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ৫০ লাখ মায়ের জন্য ফ্যামিলি কার্ড করা হবে, যার মাধ্যমে নিত্যপণ্য কেনা সহজ হবে। কৃষকদের জন্য কৃষি কার্ড প্রবর্তন করা হবে, যাতে ন্যায্য মূল্যে সার, বীজ ও সেচ সুবিধা পাওয়া যায়। কৃষকদের ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হবে। নারীদের এনজিও ঋণের কিস্তির দায়িত্ব ১ বছরের জন্য সরকার গ্রহণ করবে। আগামী ১.৫ বছরের মধ্যে ১ কোটি বেকারের চাকরির ব্যবস্থা করা হবে। জামায়াতের এমপি প্রার্থী দেলোয়ার হোসেনের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ব্যক্তি সমালোচনা করার আগে নিজের অবস্থান বুঝতে হবে। ৭১-এ জামায়াত পাকিস্তানিদের সঙ্গ দিয়ে এদেশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিল। তাদের মুখে বড় কথা মানায় না। এ পথসভায় জেলা, উপজেলা ও ওয়ার্ড বিএনপি নেতাকর্মী সহ স্থানীয় সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন। বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে করা এক বিশ্লেষণে তারেক রহমানকে সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সাময়িকী দ্য ডিপ্লোম্যাট। অ্যান ইন্টারভিউ উইথ তারেক রহমান, লাইকলি নেক্সট প্রাইম মিনিস্টার শিরোনামের ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দক্ষিণ এশীয় দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আসতে পারেন। ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে এর আগে ব্লুমবার্গ, টাইম ও দ্য ইকোনমিস্টের মতো আন্তর্জাতিক গণমাধ্যম নির্বাচনে তারেক রহমানকে এগিয়ে থাকা প্রার্থী হিসেবে উল্লেখ করেছিল। দ্য ডিপ্লোম্যাট প্রতিবেদনে নির্বাচনের আগে পরিচালিত একাধিক জনমত জরিপের কথা উল্লেখ করেছে, যেখানে তারেক রহমানকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, ডিসেম্বর মাসে পরিচালিত একটি জনমত জরিপে দেখা গেছে বিএনপির প্রতি সমর্থন প্রায় ৭০%, যেখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের সমর্থন ১৯%। বেসরকারি সংস্থা ইনোভেশন কনসাল্টিং পরিচালিত আরেকটি জরিপে দেখা যায় ৪৭%-এর বেশি মানুষ এখন তারেক রহমানের প্রধানমন্ত্রী হবার সম্ভাবনা দেখছেন, আর ২২.৫% মানুষ জামায়াতের আমির শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবেন বলে মনে করছেন। দ্য ডিপ্লোম্যাট বলছে, জেন জি বা তরুণ ভোটাররাই এবারের নির্বাচনে বড় সিদ্ধান্তকারী শক্তি হতে যাচ্ছে। প্রতিবেদনে বলা হয়, এই নির্বাচনে ভোটারদের একটি বড় অংশ জেন জি প্রজন্মের, অর্থাৎ বাংলাদেশের তরুণরাই পরবর্তী প্রধানমন্ত্রী নির্ধারণ করবে। অনেক ভোটার বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন, বিশেষ করে যেগুলো দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত হচ্ছে। সম্প্রতি সিরাজগঞ্জে একটি নির্বাচনী সমাবেশে অংশ নেওয়ার পর তারেক রহমান একটি বাসে করে কেন্দ্রীয় টাঙ্গাইলের দিকে যাওয়ার সময় দ্য ডিপ্লোম্যাটকে সাক্ষাৎকার দেন। এ সময় তিনি অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতিসহ নানা বিষয়ে প্রশ্নের উত্তর দেন। জেন জি প্রসঙ্গে এক প্রশ্নে তারেক রহমান বলেন, বিএনপি এই প্রজন্মের চিন্তাধারার সঙ্গে যুক্ত হচ্ছে। তিনি বলেন, আমরা কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি শিক্ষা, খেলাধুলা, আইটি খাত এবং চাকরির বাজারকে অধিকার ভিত্তি দিচ্ছি, যা আমি বিশ্বাস করি জেন জিয়ের সঙ্গে গভীরভাবে যুক্ত। আজকের পরিবেশ দেখলেই বোঝা যায় সমাবেশে উপস্থিতদের বেশিরভাগই জেন জি। তিনি আরও বলেন, দ্য প্ল্যান নামে একটি কর্মসূচির মাধ্যমে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও পটভূমির শিক্ষার্থীদের কথা শোনেন, যেখানে তারা নিজেদের ভাবনা, উদ্বেগ এবং আইডিয়া তুলে ধরে। তারেক রহমান বলেন, আমি সত্যিই তাদের সঙ্গে যুক্ত হতে উপভোগ করি। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের সময় পররাষ্ট্রনীতি ছিল ভারতকেন্দ্রিক, যখন যুক্তরাষ্ট্র, চীন ও ভারত তিন দেশই বাংলাদেশের দিকে নজর রাখছিল। এ বিষয়ে দ্য ডিপ্লোম্যাট তারেক রহমানের পররাষ্ট্রনীতি সম্পর্কে জানতে চায়। তিনি বলেন, আমাদের জাতীয় স্বার্থই সবার আগে। আমাদের পররাষ্ট্রনীতি হবে বাংলাদেশ ফার্স্ট নীতি। আমরা এমন একটি অর্থনীতি ভিত্তিক পররাষ্ট্রনীতি অনুসরণ করব যা বাংলাদেশের স্বার্থ রক্ষা করবে। আমরা মানসিক আস্থা, মানসিক সম্মান এবং পারস্পরিক লাভে বিশ্বাস করি। তিনি জোর দিয়ে বলেন, আমরা যেসব দেশের সঙ্গেই সম্পর্ক রাখি না কেন, জাতীয় স্বার্থই সর্বাগ্রে থাকবে। ভোট প্রসঙ্গে দ্য ডিপ্লোম্যাট তারেক রহমানকে জানায়, জেন জিদের একটি অংশ বিশেষ করে ন্যাশনাল সিটিজেন্স পার্টির প্রতি ঝুঁকছে, যারা সংসদ ও রাজপথে বিএনপিকে চ্যালেঞ্জ জানাতে পারে। এ বিষয়ে তারেক রহমান বলেন, আমি কোনো চ্যালেঞ্জ অনুভব করছি না। আমরা একটি রাজনৈতিক দল। আমরা আমাদের পরিকল্পনা ও প্রতিশ্রুতি নিয়ে জনগণের কাছে যাচ্ছি, অন্যরাও তাই করছে। জনগণই সিদ্ধান্ত নেবে কোন পরিকল্পনা তাদের জন্য ভালো। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বিএনপি এমন একটি পরিবেশ সৃষ্টি করতে চায় যেখানে মানুষের দৈনন্দিন নিরাপত্তা বিঘ্নিত হবে না এবং মানুষ যেন রাতে ভয় ছাড়াই বাড়ি ফিরতে পারে। একই সঙ্গে অর্থনীতিও সঠিকভাবে চলতে পারে। নির্বাচনী প্রতিশ্রুতি প্রসঙ্গে তারেক রহমান বলেন, আমরা আমাদের ৩১ দফা বাস্তবায়নে কাজ করব, বিশেষ করে পরিবার কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান এবং শিক্ষা, এই ৭টি মূল অগ্রাধিকার বিষয়ে বিশেষ জোর দেব। তারেক রহমান বলেছেন, আমরা জনগণের স্বার্থ ও আকাঙ্ক্ষা পূরণের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনব, জনগণের ক্ষমতা প্রতিষ্ঠা করব। এটাই দেশের মানুষের প্রতি আমার অঙ্গীকার।